শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। কক্সবাজারের সংলাপে রোহিঙ্গা সমস্যা সমাধানের 7 দফা প্রস্তাব। শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের সময়। চূড়ান্ত প্রার্থী তালিকা কাল। ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা আজ। রাজশাহীতে ফর্ম বিতরণ। গণ অভ্যুত্থানে থানা থেকে লুট অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা। নির্বাচনের আগেই বেশিরভাগ উদ্ধার করা যাবে বলে আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার এখন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আয়োজিত অংশীজন সংলাপে তিনি বলেন, সমস্যার মূল মিয়ানমারে, সমাধানও সেখানেই খুঁজতে হবে। 2017 সালের পর থেকে 10 লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিয়েছে। এখনও একজনকেও ফেরত পাঠানো যায়নি। উল্টো সীমান্তের ওপারে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় আছে আরও হাজারো রোহিঙ্গা। এমন অবস্থায় এসব ইস্যুতে আলোচনার জন্য কক্সবাজারে শুরু হয়েছে অংশীজন সংলাপ, যেখানে সকালে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। We hope we can work out a solution to the Rohingya problem to let them go back to their own home. ডক্টর ইউনূস বলেন, 2017 সালে এবং তারও আগে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। They came to Bangladesh to save their lives. Unfortunately, the barbaric attack and persecution still persists. Hence, we see fresh arrivals at our doorsteps every day. On this fateful day, it is our moral responsibility to take the right side of history and stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing. প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকটের মূল উৎপত্তি মিয়ানমারে, তাই সমাধানও হতে হবে সেখানেই। We urge upon Myanmar government and de facto authorities in Rakhine to constructively engage in dialogue with the Rohingyas to promote reconciliation among themselves, restore rights of the Rohingyas and facilitate their speedy repatriation back to their homes. তিনি রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পক্ষে 7 দফা প্রস্তাব উপস্থাপন করেন। সেখানে নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। We have announced the time for election. It's just about a year back, we had the uprising mixed with the killing spree. And the country has come to be stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. কক্সবাজারে স্টেক হোল্ডার্স ডায়ালগ অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন নামে এই সংলাপ চলবে আগামীকাল পর্যন্ত। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া এই অঞ্চলে অন্য যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদেরও প্রশংসা করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেয়া প্রেস বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা এবং বাস্তুচ্যুতের শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। 2017 সালের অগাস্টে রাখাইনের সেনা অভিযানের কারণে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। এর আগে থেকেই এখানে 4 লাখেরও বেশি রোহিঙ্গা ছিল। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সকাল থেকে ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের প্রার্থীদের কেউ কেউ মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বেলা 1টা পর্যন্ত শেষ সময় ছিল। প্রত্যাহারকারীরা বলছেন নিজেদের প্যানেল এবং সংগঠনের সিদ্ধান্তে মনোনয়ন ফর্ম প্রত্যাহার করেছেন তারা। কাল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হবে। এর আগে প্রচার চালালে সেটি আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় ডাকসুর এক বিজ্ঞপ্তিতে। যদিও প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এবারে ডাকসুর জন্য মোট 509টি মনোনয়নপত্র জমা পড়ে, আর হল সংসদে মোট 1108টি। আগামী 9 সেপ্টেম্বর হবে ভোট। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর ভোটের খবর জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, আপনার কাছে জানতে চাই যে প্রার্থীতা প্রত্যাহার সংক্রান্ত সবশেষ কি খবর জানা গেল? এর সঙ্গে আমাদের জানাবেন যে আলোচিত কোনো প্রার্থী কি সরে দাঁড়ালেন? ফারহানা, সকাল থেকে আমরা দেখেছি যে আজকে যেহেতু মনোনয়ন ফর্ম প্রত্যাহারের শেষ দিন ছিল, সকাল থেকে প্রার্থীরা এসেছে, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এসে তাদের যে মনোনয়ন ফর্মটি রয়েছে সেটি প্রত্যাহার করেছে। যদি সুনির্দিষ্ট করে বলতে হয়, ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে তাদের একটি সুনির্দিষ্ট প্যানেল দেওয়ার পরে যারা মনোনয়নে আসেনি বা প্যানেলের মধ্যে ছিল না, তারা এসে ছাত্র দলের প্যানেলের প্রতি সম্মান রেখে এবং দলের প্রতি, সংগঠনের প্রতি সম্মান রেখে তারা এসে মনোনয়ন তুলে নিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি প্যানেলের শিক্ষার্থীরা এসে তারা তাদের যে মনোনয়ন ফর্মটি আছে সেটি উইথড্র করে নিয়েছে। তবে সেই নির্দিষ্ট সংখ্যাটি এখনো পর্যন্ত চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি জানানোর কথা, 2টার পরে আসলে জানাবেন কতজন আসলে মনোনয়ন ফর্ম প্রত্যাহার করেছেন সে বিষয়টি জানা যাবে। এছাড়া আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যারা প্রাথমিক মনোনয়ন তালিকা থেকে যারা বাতিল হয়েছিল 34 জন, তারা কিন্তু যে আপিল করেছে সেই আপিলের ফলাফল বা নিষ্পত্তি যেটি হয়েছে সেটিতে তারা 34 জনই আসলে তাদেরকে অংশগ্রহণের জন্য এবং তাদের যে প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার জন্য সেটি কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যদি ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতির কথা যদি জানাই, সেটি হচ্ছে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে যে উৎসবের আমেজ এবং যে নির্বাচনী আবহ সেটি কিন্তু আসলে বইতে শুরু করেছে। এছাড়া যদিও নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের প্রচারণার ঘোষণা দেওয়া হয়নি এবং সেটি শুরু হবে আগামীকাল থেকে, তবুও প্রার্থীরা কিন্তু অনানুষ্ঠানিকভাবে তাদের যে সকল শিক্ষার্থীদের সাথে, ভোটারদের সাথে কুশল বিনিময়, মত বিনিময় সেটি করছে এবং সেটির মাধ্যমে তাদের অবস্থান জানান দিচ্ছে। এছাড়া তারা বিভিন্ন মত বিনিময় সবাই সাংবাদিকদের সাথে আলোচনা করছে। তারা প্রার্থীদের জন্য, তারা ভোটারদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য, ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কি সকল কাজ করবেন এবং তাদের সুবিধার্থে এবং তাদের চলাফেরা থেকে শুরু করে আবাসন যে সকল সমস্যা এবং খাদ্যের যে সকল সমস্যা, সেই সকল সমস্যা নিয়েও কাজ করবে এমন প্রতিশ্রুতি কিন্তু গণমাধ্যমের মাধ্যমে বারবারই কিন্তু দিচ্ছে, প্রতিদিনই দিচ্ছে, আমরা সেটা দেখছি। এবং তারা যখন ভোটারদের কাছে এবং শিক্ষার্থীদের কাছে যাচ্ছে সেখানেও কিন্তু সেই কথাগুলো বলছে। এছাড়া আজকে কিন্তু বেলা 2টার পরে আসলে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসলে আগামীকাল কিভাবে তারা প্রচারণা চালাতে পারবে এবং যে সকল নীতিমালা রয়েছে, নীতিমালা মেনে চালানোর কথা বারবারই বলছিল, সেগুলো কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা আসবে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। ফারহানা, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানালেন দাউদ হাসান। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ বিকেল 4টা নাগাদ। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ওই প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে কথা রয়েছে। এই নির্বাচনের জন্য 299 মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং 273 জন তা জমা দিয়েছেন। অন্যদিকে হল সংসদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন 467 জন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ চলছে। ফেব্রুয়ারিতে ভোটের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি। মঈন খান বলেন, 2009 সাল থেকে দেশের মানুষ ভোট দিতে পারেনি। 71 সালের ইস্যু মীমাংসিত, বাংলাদেশিদের মন পরিষ্কার করার পরামর্শ দিয়ে বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার যেসব কথা বলেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মঈন খান।
নির্বাচনের তারিখ এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। সংসদীয় আসনের সীমানা নিয়ে দ্বিতীয় দিনের মতো শুনানি করছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি চলছে। এতে অন্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত রয়েছেন। সীমানা আপত্তি নিয়ে অনেকে ইতিমধ্যে বিক্ষোভ করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কমিশন। দিনের প্রথম ভাগে খুলনা অঞ্চল, দ্বিতীয় ভাগে বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলের আবেদনগুলোর শুনানি করবে ইসি। গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে কমিশন। আগামী 27 অগস্ট শুনানি শেষ হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের তথ্য পেতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা LMGর জন্য 5 লাখ, SMGর 1.5 লাখ, চাইনিজ রাইফেল 1 লাখ, পিস্তল ও শটগান 50,000 এবং গুলির জন্য 500 টাকা করে পুরস্কার ঘোষণা করেন। জানান, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। খোয়া যাওয়া বেশিরভাগ অস্ত্র নির্বাচনের আগে উদ্ধার করা যাবে বলে আশা জানান তিনি। বলেন, জনগণ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হলে সবার সহযোগিতায় নির্বাচন করতে পারা যাবে। পুলিশের নিয়োগ এবং পোস্টিং বাণিজ্য বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে তথ্য দিতে আহ্বান জানান তিনি। এছাড়া রাস্তা বন্ধ করে চলাচলের জন্য গাজীপুর মেট্রোপলিটন কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। অনান্য চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বেলা 11:30টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ সাক্ষ্য দিচ্ছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর জাকিয়া সুলতানা নীরা। শুরুতে ওই হাসপাতালের পরিচালক ডক্টর খায়ের আহমেদ চৌধুরী সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ চলছে। জনবসতি এলাকায় কয়লা সংরক্ষণ এবং বিপণনে রয়েছে বিধিনিষেধ, কিন্তু সে আইন অমান্য যশোরের অভয়নগরে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা হয়েছে কয়লার ডাম্পইয়ার্ড। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থী এবং স্থানীয়রা। যশোর রিপোর্টার রাহুল রায়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের আলিপুর এলাকায় দারুল কোরআন আলিয়া মাদ্রাসা। এখানে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে পড়াশোনা করছে শতাধিক শিক্ষার্থী, কিন্তু শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে পাশেই গড়ে ওঠা কয়লার ডাম্পে। কয়লার বিষাক্ত গ্যাস পরিবহনের সময় ডাম্প ট্রাকের শব্দ আর বাতাসে ছড়িয়ে পড়া কয়লার বিষাক্ত গুঁড়ার কারণে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। আমাদের মাদ্রাসার পাশে কয়লার ড্যাম্প, কাশি হয়, সর্দি লাগে, আছে পুরা গন্ধ, ট্রাকের শব্দই আমাদের পড়াশোনায় সমস্যা। যখন ডাম্পারের আওয়াজ করতেছে তখন বাচ্চারা যদি ঘুমায় থাকে তাহলে ঘুম থেকে উঠে যাচ্ছে। জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে IRS ইন্টারন্যাশনাল লিমিটেড ও সাহারা এন্টারপ্রাইজের কয়লার ডাম্পইয়ার্ড দুটি। এগুলি অন্যত্র নেওয়ার জন্য প্রতিষ্ঠান মালিক সহ প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও প্রতিকার মেলেনি। এখানে বাচ্চা দিয়ে আমরা যে নিশ্চিন্তায় বাসায় থাকবো সেটা মোটেও সম্ভব হচ্ছে না। আমরা আমাদের বাচ্চা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। এর আগেও আমরা একবার মানববন্ধন করছি, কিন্তু আমরা কোনো ফল পাইনি। আমাদের উপরের অধিদপ্তর সহ আমাদের ডিসি অফিসেও আমরা এর জন্য প্রতিক্রিয়া জানাইছি। আবেদন জানানোর পরে এখনও দেখি আমাদের কাজ চলমান। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। অভিযোগের সাথে যে বাস্তবতার সম্পূর্ণ মিল পাওয়া গেছে, তার প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর যশোর থেকে নোটিশ প্রদান করা হবে, প্রথম নোটিশ, এবং নোটিশের প্রেক্ষিতে তাকে কার্যক্রম বন্ধের জন্য নির্দেশ প্রদান করা হবে। স্থানীয় বাসিন্দা আর শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক।
খুলনায় পিকআপ এবং ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন আর গুরুতর আহত হয়েছে 4 জন। সকাল 9টার দিকে খুলনা সাতক্ষীরা সড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, খুলনা থেকে আসা মাল বোঝাই পিকআপের সঙ্গে যাত্রীবাহী ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 1 জন। গুরুতর আহত অবস্থায় একজন ডুমুরিয়া হাসপাতালে নেওয়ার সময় মারা যান, আর আহত অন্য 5 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরও 1 জন মারা যান। বাকি 4 জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত এবং নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। অন্যদিকে ঘাতক ট্রাকের চালক পালিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। এতে 8 দিন পর ভোলার ইরিশা, লক্ষ্মীপুর, দৌলত খান, আলেকজান্ডার সহ 10টি নৌরুটে লঞ্চ এবং সি ট্রাক চলাচল শুরু হয়েছে। আগামী 48 ঘন্টায় সাগরে নতুন লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়ে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে বৃষ্টি না থাকায় উন্নতি হচ্ছে নোয়াখালীর 7 উপজেলা জলাবদ্ধতার। তবে পদ্মার তীব্র স্রোতে মানিকগঞ্জের পাটুরিয়া 3, 4 এবং 5 নম্বর ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। তীব্র স্রোতের কারণ ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও 51 প্যালেস্টাইনি নিহত হয়েছে। এছাড়া গাজা শহরে 1000-এর বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। রবিবার এক বিবৃতিতে প্যালেস্টাইনের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, গত 6 আগস্ট গাজা শহরে সামরিক অভিযান শুরু করার পর থেকে জেইতুন এবং সাবরা মহল্লায় এসব ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে। তারা বলছে, ধ্বংসস্তূপে এখনও শত শত মানুষ চাপা পড়ে রয়েছে। টানা গোলাবর্ষণ এবং অবরুদ্ধ সড়কের কারণে অধিকাংশ এলাকায় উদ্ধার কাজ এবং ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না। অন্যদিকে রবিবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি সেনারা আবারও বিমান হামলা চালায়। এক হুথি স্বাস্থ্য কর্মকর্তা জানান, এই হামলায় 6 জন নিহত এবং 86 জন আহত হয়েছেন। ভিয়েতনামে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এ কারণে প্রায় 6 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের বাতাসে গতি ঘন্টায় বেড়ে দাঁড়িয়েছে 166 কিলোমিটারে। উপকূলে আঘাত হানার সময় আরও শক্তি অর্জন করতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। কেন্দ্রীয় প্রদেশ খান হেয়া, কোয়াং থ্রি, হিউ অ্যান্ড নাগের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচল এবং নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝড়টি চীনের হাইনান অতিক্রম করছে। পূর্বাভাসে বলা হয়, সেখানে ঝড়ের কারণে 320 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দুপুরের সংবাদ শেষ করছি। যাওয়ার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আবার দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। কক্সবাজারের সংলাপে রোহিঙ্গা সমস্যা সমাধানে 7 দফা প্রস্তাব। শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের সময় চূড়ান্ত প্রার্থী তালিকা কাল। ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা আজ। রাজশাহীতে ফর্ম বিতরণ। গণঅভ্যুত্থানে থানা থেকে লুট অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা। নির্বাচনের আগেই বেশিরভাগ উদ্ধার করা যাবে বলে আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশন পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দেখা হচ্ছে।